বিশ্বাস এবং অন্ধবিশ্বাস এই দুটোর মধ্যে যে তফাৎটা সেটা এতটাই সূক্ষ্ম হয় যে বাইরে থেকে দেখে বোঝাই যায় না কোনটা বিশ্বাস আর কোনটা অন্ধবিশ্বাস, যার ফলে আমাদের নিজেদেরও বিশ্বাস কখন যে অন্ধবিশ্বাসে রূপান্তর হয়ে যায় সেটাও আমরা অনেকে বুঝতে পারি না, কিংবা যতক্ষণে বুঝতে পারি ততক্ষণে হয়তো অনেকটাই দেরি হয়ে যায়। তাও যারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা আজকে দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বিশ্বাস আসে মনের শ্রদ্ধা থেকে, কনফিডেন্স থেকে, কিংবা কোনো একটা পজিটিভ ইম্প্যাক্টের সাথে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন অন্ধবিশ্বাসের জন্মই হয় ভয় থেকে, আত্মবিশ্বাসের অভাব কিংবা হীনমন্যতা থেকে। সর্বোপরি বলতে গেলে অন্ধবিশ্বাসের জন্মই হয় অন্ধকার থেকে। আর আজ আমি আপনাদের ঠিক এরকমই একটা গল্প শোনাবো। গল্পটা শুরু করার আগে এই ভিডিওটা একবার দেখুন। আমি ভিডিওটা এখানে প্লে করতে পারবো না, কিন্তু আশা করি আপনারা ভিডিওটা দেখে খুব ভালো মতোই বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। না বুঝলেও কোনো অসুবিধা নেই, কেসটা যত এগোতে থাকবে আরো ভালো করে বুঝতে পারবেন। এটা জাস্ট একটা রেফারেন্স। আজ 25শে মে এবং রিসেন্ট আপডেট অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত এই রকম প্রায় 58টা ভিডিও উদ্ধার করেছে। এবং ওই 58টা ভিডিওতে যে মহিলাদেরকে দেখা গেছে তারা কেউই কোনো সাধারণ ঘরের মহিলা নন। ওনারা প্রত্যেকেই কোনো না কোনো বড় বিজনেসম্যানের ওয়াইফ, নয়তো কোনো বড় পুলিশ অফিসারের বউ, আবার কেউ কেউ নিজে সরকারি আমলা, আইএএস, আইপিএস অফিসার। মানে সবাই অত্যন্ত পাওয়ারফুল এবং হাই প্রোফাইল ফ্যামিলি থেকে বিলং করে। এইবার সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হাউ এরকম ফ্যামিলি, যাদেরকে হয়তো সাধারণ মানুষের পক্ষে রিচ করাই সম্ভব নয়, তাদের সাথে এইরকম একটা ঘটনা ঘটলো কিভাবে? তার থেকেও বড় প্রশ্ন, ঘটালোটা কে? নমস্কার, আমি অপূর্ব। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে একটা লাস্ট কথা, আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই কেসটা একটু মন দিয়ে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আমি কথা দিচ্ছি, এই কেসটা শোনার পর আপনার মনে আর কারোর প্রতি কোনো অন্ধবিশ্বাস অন্তত থাকবে না। আর ভিডিওটা পুরো দেখার পর যদি মনে হয় যে আমি ঠিক বলছি, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 2 লাখ কমপ্লিট করতে আর মাত্র 25,000 সাবস্ক্রাইবার বাকি, তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা পাশে থাকলে খুব তাড়াতাড়ি সেটাও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। ডিসেম্বর 2025, মানে আজ থেকে মাত্র কয়েক মাস আগের ঘটনা। মহারাষ্ট্রের নাসিকের এক নামকরা ব্যবসায়ী, নামটা এখানে উল্লেখ করা ঠিক হবে না কারণ এই কেসটা এখনো একটা খুব সেন্সিটিভ জায়গায় আছে, আর তাছাড়া এই কেসের সাথে মহিলাদের প্রাইভেসির ব্যাপার জড়িয়ে আছে, তাই ভিকটিমদের নাম এখানে বলা উচিত নয়। কিন্তু আপনারা আন্দাজ করে নিন, শহরের একদম টপ লেভেলের যে হাতে গোনা কয়েকটা পরিবার থাকে, সেই পরিবারগুলোর কথাই বলছি। তো এরকমই নাসিকের একজন টপ লেভেলের ব্যবসায়ীর স্ত্রীর ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসে। মেসেজটা আসে একটা আননোন নাম্বার থেকে। এবার প্রথম দিকে আননোন নাম্বার দেখে ওই ভদ্রমহিলা একটু অবাকই হয়েছিলেন, কিন্তু মেসেজটা ওপেন করার পর ওই মেসেজে যা ছিল সেটা দেখে ওনার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। আননোন নাম্বার থেকে পাঠানো সেই হোয়াটসঅ্যাপ মেসেজে ছিল ওই মহিলার কয়েকটা আপত্তিকর ছবি আর একটা ভিডিও, আর তার সাথে সাথে একটা টেক্সট, বেশ বড়সড় অ্যামাউন্টের টাকা চাই, নইলে এই ছবি ইন্টারনেটে লিক হয়ে যাবে। ভদ্রমহিলা বারবার করে ওই ছবি আর ভিডিওগুলোকে খুঁটিয়ে দেখলেন। হ্যাঁ, ওনার এই ছবি, ওনার এই ভিডিও, অথচ উনি কিছুতেই মনে করতে পারছেন না এইটা কবে হয়েছে বা কোথায় হয়েছে। ওনার স্মৃতিতে এরকম কিছুই তিনি করেননি যার ফলাফল এই রকম হতে পারে। তাহলে কি এটা এআই? হতে পারে, কারণ এখনকার দিনে এআই এর সাহায্যে ফেস চেঞ্জ করা কোনো ব্যাপারই না। তো ওই ভদ্রমহিলা ভাবলেন হয়তো কেউ এআই দিয়ে ছবি বানিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, তাই প্রথম দিকে বিষয়টাকে অত পাত্তা দিলেন না। কিন্তু এর মাত্র কয়েকদিন পরেই ওই মহিলা নাসিকের এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মন্দিরে তখন বিরাট ভিড়, চারিদিকে শয়ে শয়ে লোকজন, আর তার মাঝখানে উনিও দাঁড়িয়ে আছেন পুজো দেবেন বলে। ঠিক এমন সময় ওই ভিড়ের মধ্যে থেকে আচমকা একটা লোক একদম ওই মহিলার মুখোমুখি এসে দাঁড়ায়। তারপর এক ফোঁটাও সময় নষ্ট না করে ফোনে একটা ভিডিও প্লে করে ওই মহিলার সামনে তুলে ধরে
এবং ভিডিওটা দেখার সাথে সাথেই ওই মহিলার হাত পা আবার ঠান্ডা হয়ে যায়। এবার আর কোনো ডাউট নেই, ভিডিওতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর একজনকে ভিডিওটা করতে করতে তার সাথে খারাপ কাজ করছে। এবং এই ভিডিওটা দেখার পর ওই মহিলা 100% শিওর হয়ে গেলেন যে এটা আর যাই হোক এআই হতে পারে না, এটা 100% রিয়েল। কিন্তু মহিলা কিছু বলার আগেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মহিলাকে হুমকি দিয়ে বলে, টাকা না দিলে ভিডিওটা সবার আগে ওনার হাজবেন্ডকেই পাঠানো হবে। আর কথাটা শেষ করেই লোকটা আবার ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। ভয় আর অপমানে ওই মহিলার অবস্থা তখন খুবই খারাপ, তাও কোনো মতে নিজেকে সামলে বাড়ি ফেরেন তিনি। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও তিনি মনে করতে পারছেন না এই ঘটনাটা ঠিক কখন ঘটেছে। যাই হোক, তো এইভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে আরো কয়েকবার হুমকি এসে গেছে টাকা দেওয়ার জন্য, কিন্তু ওই মহিলার কাছে তখন এত টাকা নেই। আর হাজবেন্ডের কাছে চাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ হাজবেন্ডের কাছে চাইতে গেলে পুরো ঘটনাটা খুলে বলতে হবে। আর ঘটনা কি বলবেন উনি নিজেই তো মনে করতে পারছেন না, তাই সেটা সম্ভব নয়। মানে যা করার ওনাকে নিজেকেই করতে হবে। এবং অনেস্টলি বলছি, আমরা খুব 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 থ্যাঙ্কফুল যে উনি এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও এইরকম একটা দারুণ সিদ্ধান্ত নিলেন। নিজের মান সম্মান হারানোর ভয়কে সাইডে রেখে উনি সোজা চলে গেলেন পুলিশের কাছে। ওই দিন যদি ওই মহিলা পুলিশের কাছে না যেতেন তাহলে হয়তো এই কেসটা আমাদের সামনেই আসতো না, আর আমিও হয়তো এখন এটা নিয়ে ভিডিও বানাতাম না। তো এই সাহসিকতার জন্য ওনাকে সত্যি সত্যি স্যালুট। যাই হোক, তো পুলিশের কাছে গিয়ে উনি সবটা খুলে বললেন। যে নাম্বার থেকে ছবি আর ভিডিওগুলো পাঠানো হয়েছে সেই নাম্বারটাও পুলিশকে দিলেন, আর মন্দিরে তার সাথে ঠিক কি কি ঘটেছিল সেটাও একদম ডিটেলসে বললেন। আর পুলিশ এই নম্বরটা পাওয়ার সাথে সাথেই সেটা ট্র্যাক করতে শুরু করে দেয়, এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের সামনে উঠে আসে একটা নাম, নীলেশ যাদব। পুলিশ এক ফোঁটাও সময় নষ্ট না করে ওই দিনই নাসিকের একটা জায়গা থেকে গ্রেফতার করে নীলেশ যাদবকে। এবং নীলেশকে গ্রেফতার করার পর পুলিশ যখন নীলেশের ফোন আর ল্যাপটপ খুলে বসে তখন তারাও রীতিমতো থ মেরে যায়, কারণ সেখানে শুধুমাত্র ওই একজন মহিলার ভিডিও নয়, আরো অনেক মহিলার ভিডিও আলাদা আলাদা ফোল্ডার করে রাখা। মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার মোটেই নয়, এটা পুরোপুরি একটা অপারেশন। কিন্তু পুলিশ এই জায়গায় এসে আটকে যায়। এই ভিডিওগুলোতে যে পুরুষটিকে দেখা যাচ্ছে তার মুখ হয় ব্লার করা, নয়তো ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে সেট করা যে কোনোভাবেই তার মুখটা দেখা যাচ্ছে না। এবার স্বাভাবিকভাবে সবাই প্রথমে ভাবে যে এটা নীলেশই হবে, কিন্তু খটকা হচ্ছে নীলেশের মতো একজন সাধারণ মানুষ এই হাই প্রোফাইল মহিলাদের এই অবস্থায় পেল কিভাবে। এবার পুলিশ নীলেশের ব্যাকগ্রাউন্ড খুঁজতে শুরু করে, আর জানা যায় নীলেশ যাদব একটা অফিসে কাজ করে, আর ওই অফিসের মালিকের নাম অশোক খারাট। এবার এই অশোক খারাট কিন্তু কোনো জেসে মানুষ নয়, নাসিকের একজন অত্যন্ত নামকরা জ্যোতিষী, নিউমোরোলজিস্ট, সাথে তান্ত্রিকও বলা যায়। তার দাবি তিনি মানুষের যাবতীয় দুঃখ দূর করতে পারেন। ওনার মতে সাক্ষাৎ ভগবান শিব নাকি ওনার স্বপ্নে এসে বলে দেয় কার সমস্যা কিভাবে সমাধান হবে। বুঝতেই পারছেন আমাদের দেশে এই রকম মানুষের ভক্তের কোনো অভাব হয় না, এবং ওনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ওনার আশ্রমে সবসময় ভিড় লেগেই থাকে, আর সেই ভিড়ে সাধারণ মানুষ তো আছেই, তার সাথে সাথে শহরের বড় বড় নামি দামি মানুষেরাও ওনার কাছে আসতেন ওনার আশীর্বাদ নিতে। জাস্ট ফর আ রেফারেন্স এই ভিডিওটা দেখুন। এই যে চেয়ারে বসে আছেন উনিই হচ্ছেন অশোক খারাট, আর যে মহিলা অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনার পা ধুইয়ে দিচ্ছেন উনি হলেন মহারাষ্ট্রের মহিলা কমিশনের চেয়ারপারসন। তা আশা করি বুঝতেই পারছেন ওনার ভক্তরা শুধু সাধারণ মানুষ নয়, তার সাথে সাথে বড় বড় নেতা, মন্ত্রী, আমলা, আইএস, আইপিএস সবাই। এমনকি যে পুলিশ এই কেসটা তদন্ত করছে তাদের মধ্যেও অনেকেই এই বাবার ভক্ত। মাঝে মাঝে তারাও বাবার আশ্রমে যায় বাবার আশীর্বাদ নিতে। যাই হোক, তো অশোক খারাটকে সেটা তো আশা করি একটা ছোটখাটো আইডিয়া হয়ে গেছে। আমরা আবার আমাদের কেসে ফিরি। তো নীলেশের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে যখন বাবার নাম সামনে আসে তখন পুলিশ ভাবে যে এই বাবাকে জিজ্ঞেস করলে এই নীলেশের ব্যাপারে আরো ভালোভাবে জানা যাবে। কিন্তু পুলিশ যখন নীলেশের ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করতে যায় তখন পুরো গল্পটাই 180 ডিগ্রি ঘুরে যায়।
অশোক খারাত পুলিশকে জানায় তাকেও এরকম কিছু আপত্তিকর ভিডিও পাঠিয়ে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেও এই কেসের একজন ভিকটিম। এবং তারপর যখন পুলিশ জিজ্ঞেস করে যে এসব কারা করছে, তখন অশোক খারাত মুম্বাইয়ের দুজন ব্যবসায়ীর কথা বলে। সাথে এটাও বলে তারা নাকি 5 কোটি টাকা বাবার কাছে দাবি করেছে। এবার এই কথা শুনে পুলিশ বুঝতে পারে যে তাহলে শুধু নীলেশ একা নয়, এর পেছনে কোনো বড়সড় গ্যাং কাজ করছে। পুলিশ সাথে সাথে মুম্বাইয়ের ওই দুজন ব্যবসায়ীকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু না, অনেক দৌড়াদৌড়ি করেও কোনো সলিড ক্লু পাওয়া গেল না। এদিকে নীলেশ তখনও কাস্টডিতে বসে আছে, কিন্তু ও কিছুতেই মুখ খুলতে নারাজ। অনেক চেষ্টা করেও নীলেশের কাছ থেকে একটা কথাও বের করা যায়নি। এবং এইভাবে এই কেসের তদন্ত চলতে চলতে ডিসেম্বর পেরিয়ে 2026 সালের মার্চ মাস চলে আসে। পুলিশ তখনও ভাবছে যে অশোক খারাত ওই মহিলার মতোই একজন সাধারণ ভিকটিম, যার সাথেও এরকম জঘন্য একটা কাজ হয়েছে। কিন্তু 17ই মার্চ এই কেসে এমন একটা টুইস্ট আসে যেটা দেখে সবাই চমকে যায়। 17ই মার্চ 2026 নাসিকের ওই সেম পুলিশ স্টেশনে আরেকজন মহিলা এসে হাজির হয়। এবং এবারেও তিনিও কিন্তু কোনো সাধারণ মানুষ নন। তিনি ছিলেন নাসিকের একজন অত্যন্ত বড় এবং প্রভাবশালী সরকারি অফিসারের স্ত্রী। এবং উনি পুলিশকে যেটা বলেন সেটা শুনে পুলিশও রীতিমতো হতবাক। ওই দ্বিতীয় ভদ্রমহিলা পুলিশকে জানান তিনি তার কিছু পারিবারিক সমস্যা নিয়ে অশোক খারাতের কাছে গেছিলেন। তখন নাসিকে অশোক খারাতের নাম সবার মুখে মুখে। বড় বড় মানুষরা তার কাছে যাচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, সমস্যার সমাধান পাচ্ছেন। এইরকম একটা ধারণা তখন সবার মনেই গেঁথে গিয়েছিল। তাই সবার কথা শুনে তিনিও গিয়েছিলেন। প্রথম দুবার অশোক ওনাকে দিয়ে কিছু সাধারণ পুজো পাঠ করান আর সাধারণ কিছু নিয়মকানুন মানতে বলেন। কিন্তু তৃতীয়বার যখন ওই মহিলা যায় তখনই ঘটে আসল গন্ডগোল। সেদিন পুজো শেষ হবার পর অশোক খারাত ওনাকে পুজোর প্রসাদ দেন এবং তার সাথে দেয় এক গ্লাস জল। অশোক খারাতের মতে এই জলটা উনি একটা বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে তৈরি করেন, আর এটা খেলে মানুষের মধ্যে এক ধরনের দিব্য শক্তি চলে আসে, যার ফলে মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এটা এখন এইভাবে শুনতে যতটা হাস্যকর লাগছে, বিশ্বাস করুন ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই কথাগুলো যে কোনো মানুষই বিশ্বাস করে ফেলবে। এবং ওই মহিলাও ব্যতিক্রম নন। তিনিও অশোক খারাতের ওই কথাটা বিশ্বাস করে জলটা খেয়ে নিলেন। কিন্তু জলটা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওনার মাথা ঘুরতে শুরু করে। ধীরে ধীরে চোখ ভারী হয়ে আসে এবং একটা সময় গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। এবং তারপর ওনার সাথে কি হয়েছে সেসব কিছুই জানেন না। কিন্তু ঘন্টাখানেক পরে যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান ওনার শাড়িটা একটু অগোছালো এবং শরীরে একটা অস্বাভাবিক ব্যাপার। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝে গেলেন তার সাথে ঠিক কি ঘটেছে। ঠিক ওই মুহূর্তে ওনার সামনে এসে দাঁড়ায় অশোক খারাত এবং ফোনে একটা ভিডিও প্লে করে মহিলার সামনে ধরে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে উনি অজ্ঞান হয়ে একটা ঘরের মধ্যে পড়ে আছেন, আর অশোক তার সাথে যেটা করছে সেটা বলার ভাষা আমার কাছে নেই। তো ওই ভিডিওটা দেখিয়ে অশোক সরাসরি ওই মহিলাকে হুমকি দেয় যে এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে, নয়তো এই ভিডিও লিক হয়ে যাবে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই মহিলা কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ভয়ে, অপমানে, লজ্জায় শুধু মাথা নাড়লেন। তারপর কোনো মতে নিজেকে সামলে বাড়ি ফিরলেন। কিন্তু এখানেই শেষ নয়। এরপর অশোক খারাত ওই ভিডিওটা দিয়ে ভয় দেখিয়ে বারবার ওনাকে নিজের অফিসে ডাকতেন এবং সেখানে গিয়ে আবার সেম। কিন্তু এবার আর কোনো ঘুমের ওষুধ বা উষ্ণ জল দিয়ে নয়, পাতি ব্ল্যাকমেল করে। অশোক খুব ভালো করেই জানতো যে এই মহিলা কোনোদিনই পুলিশের কাছে যাবেন না, কারণ গেলে তারই মান সম্মান নষ্ট হবে, তার স্বামীর পজিশন, পরিবারের সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এবং এই সেম জিনিস ভেবেই ওই ভদ্রমহিলাও দিনের পর দিন এইসব সহ্য করে যাচ্ছিলেন। কিন্তু ওই যে বলে না, সবকিছুর একটা লিমিট থাকে, এবং অশোক খারাত সেই লিমিট পেরিয়ে গেছিলেন। তাই আজ ওই মহিলা সাহস করে পুলিশের কাছে এসে সবটা বলে দিলেন। এবং এই সমস্ত কিছু শোনার পর পুলিশের কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। গত বছর ডিসেম্বর মাসে সেই প্রথম কমপ্লেন আর এই মার্চ মাসের দ্বিতীয় কমপ্লেন, এই দুটোর পেছনেই একটাই লোক, অশোক খারাত।
কিন্তু এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে অশোক খারাপকে গ্রেফতার করা মোটেই সহজ কাজ নয়। কারণ একটু আগেই বললাম ওনার ভক্তদের তালিকায় কারা কারা আছেন। বড় বড় নেতা, মন্ত্রী, আইএএস, আইপিএস তো আছেই, এমনকি যে পুলিশ এই কেসের তদন্ত করছে তাদের মধ্যেও অনেকে এই বাবারই ভক্ত। তাই সরাসরি যদি এখন আশ্রমে গিয়ে রেড করতে হয় তাহলে একটা বড়সড় গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে কি করা যায়? অশোক খারাপকে ঠিক কিভাবে গ্রেফতার করা যায়? পুলিশ অশোক খারাপকে গ্রেফতার করার জন্য একটা দারুণ প্ল্যান বানায়, কিন্তু সেই প্ল্যানে যাওয়ার আগে আমাদের এই অশোক খারাটের ব্যাপারে আরেকটু জানা দরকার। এই লোকটা আসলে কে, কোথা থেকে এসছে এবং কিভাবে এত কম সময়ের মধ্যে এত প্রভাবশালী হয়ে উঠেছে, সেটা না জানলে এই কেসটা পুরোপুরি বুঝতে পারবেন না। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যাক। অশোক খারাটের জন্ম মহারাষ্ট্রেরই একটা ছোট্ট গ্রামে, একদম সাধারণ একটা পরিবারে। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই অশোক জয়েন করে মার্চেন্ট নেভিতে। আর এই একটা সিদ্ধান্তই ওর জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে। এরপর অশোক দীর্ঘ 22 বছর কাটিয়ে দেয় সমুদ্রের মাঝখানে জাহাজে। আর এই 22 বছর ধরে জাহাজে করে প্রায় 150টা দেশ ঘুরে ঘুরে প্রায় 10-15টা আলাদা আলাদা ভাষা শিখে ফেলেছে অশোক। কিন্তু এইসব দেশ ঘোরা আর ভাষা শেখার চেয়েও সব থেকে বড় যে জিনিসটা অশোক শিখেছিল সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, মানুষের মনস্তত্ত্ব। দেশ বিদেশে নানান রকম মানুষের সাথে মিশতে মিশতে অশোক খুব ভালো করে বুঝে গেছিল মানুষ ঠিক কখন সব থেকে বেশি অসহায় হয়ে পড়ে আর কখন মানুষ কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। অশোক যখন নেভি থেকে ছুটি কাটাতে নিজের গ্রামে ফিরত তখন নানান রকম বিদেশি ভাষায় কথা বলে গ্রামের সহজ সরল মানুষকে জাস্ট তাক লাগিয়ে দিত। সবসময় এমন একটা বিহেভ করত যেন ও অন্য জগতের মানুষ। মাঝে মাঝে গ্রামের মানুষদের হাত দেখে তাদের ফিউচার নিয়ে ভবিষ্যৎবাণী করত। আর অদ্ভুতভাবে ওর দেওয়া প্রেডিকশনগুলোর মধ্যে বেশ কিছু কোইন্সিডেন্টলি মিলেও যেত। ব্যাস ওখান থেকেই গেম শুরু। গ্রামের মানুষ মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে অশোকের মধ্যে কোনো গডলি পাওয়ার বা অলৌকিক ক্ষমতা আছে। ও যা বলে সেটাই ফলে যায়। আর অশোকও খুব ভালো মতোই বুঝতে পারে যে মানুষের এই বিশ্বাসটাকে কাজে লাগাতে পারলে নেভির ওই কঠিন খাটনির চেয়ে অনেক বেশি আরামে অনেক বেশি টাকা রোজগার করা যাবে। এবং এরপরেই অশোক জ্যোতিষ আর নিউমারোলজি নিয়ে পড়াশোনা শুরু করে, কিন্তু সেটাকে সামনে নিয়ে আসে আধ্যাত্মিকতা আর ধর্মের মোড়কে। কারণ অশোক খুব ভালো করে জানতো এই দেশে ভক্তি আর ভয় এই দুটো ব্যবসা কোনোদিন মার যায় না। এবং এই ভাবনা থেকেই 22 বছর পর হঠাৎ করে নেভির চাকরিটা ছেড়ে সে চলে আসে নাসিকে এবং সেখানে এসে খুলে বসে এক চমকালো অফিস। নিজেকে প্রমোট করতে শুরু করে একজন হাই প্রোফাইল অ্যাস্ট্রোলজার হিসেবে। অশোক খারাপ তখনও অত বড় নাম হয়নি, কিন্তু তারপর 22শে নভেম্বরে গিয়ে তার ভাগ্য খুলে যায়। মহারাষ্ট্রের তৎকালীন ডেপুটি সিএম একনাথ শিন্দে ওনার আশ্রমে আসেন একটা বিশেষ পুজো করানোর জন্য। ব্যাস রাতারাতি পুরো নাসিকে ছড়িয়ে পড়ল অশোক খারাতের নাম। সাধারণ মানুষ যখন দেখলো মুখ্যমন্ত্রী লেভেলের মানুষ ওনার পায়ে মাথা নত করছেন তখন আর সাধারণ মানুষের কোনো সন্দেহই রইল না। এরপর থেকে আইএএস, আইপিএস, বড় বড় নেতা, মন্ত্রী একে একে সবাই আসতে শুরু করে অশোক খারাতের কাছে। শুধু তাই নয়, কেউ কেউ তো নিজের হেলিকপ্টার পর্যন্ত পাঠিয়ে দিত শুধুমাত্র ওনার তৈরি উষ্ণ জল নিয়ে যাওয়ার জন্য। একবার ভাবুন, কিন্তু এই বিশাল ভক্তিযজ্ঞের আড়ালে অশোক যে ঠিক কি করছিল সেটা তখনও কেউ আন্দাজ করতে পারেনি। অশোকের অফিসে সাধারণ মানুষের ভিড় থাকলেও আসল খেলাটা শুরু হতো ওনার পার্সোনাল কেবিনের ভেতর, যেখানে শুধুমাত্র হাই প্রোফাইল ফ্যামিলির মহিলারা নিজেদের পার্সোনাল বা ফ্যামিলি প্রবলেম নিয়ে কথা বলতে আসতো। অশোক তাদেরকে ম্যানিপুলেট করার জন্য দুটো ভয়ঙ্কর টেকনিক ইউজ করত। যারা কোনো না কোনো শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে আসতো, অশোক তাদের কথা খুব মন দিয়ে শুনতো। তারপর বলতো, তোমার উপর কোনো একটা খারাপ বা ইভিল পাওয়ারের নজর পড়েছে, এই উষ্ণ জলটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আর সেটা খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মহিলারা নিজের কন্ট্রোল হারিয়ে জ্ঞান হারাতো। আর সেই সুযোগেই অশোক খারাত তাদের সাথে স্থাপন করত শারীরিক সম্পর্ক। আর যারা যারা ওই জল খেয়েও পুরোপুরি অজ্ঞান হতো না তাদের সাথে খেলতো ভয়ের এক নোংরা খেলা। কোনো শিক্ষিত মহিলা হয়তো স্বামীর কেরিয়ার বা বাচ্চার ফিউচার নিয়ে খুব টেনশনে আছেন,
অশোক ওনাকে হুট করে বলে দিত, তোমার স্বামীর গ্রহে বড় ফাড়া আছে, কয়েক মাসের মধ্যেই ও মারা যাবে। এবং কোনো স্ত্রী যখন এটা শোনে তার মাথার কোনো ঠিক থাকে না। মহিলারা হয়তো ওখানেই কান্নাকাটি শুরু করে দিতেন, এবং যখন ওই মহিলারা কান্নাকাটি করতে করতে ভেঙে পড়তেন তখন এই অশোক দয়ালু সাজার ভান করতেন। অশোক তাদেরকে বলতেন, এর একটাই সমাধান আছে, একটা বিশেষ পুজো করতে হবে, আর সেই পুজোর অংশ হিসেবে তোমাকে আমার সাথে ইন্টিমেট হতে হবে, তবেই তোমার স্বামী বাঁচবে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, অশোকের বলা স্টাইল আর কনফিডেন্স এতটাই বেশি ছিল যে ওই হাইলি এডুকেটেড মহিলারাও এইসব বিশ্বাস করে নিতেন। তারাও এটাই ভাবতে শুরু করতেন যে এটাই হয়তো তাদের পরিবারকে বাঁচানোর একমাত্র রাস্তা। এমনকি যেসব মহিলারা মা হতে পারতেন না, সন্তান লাভের আশায় ওনার কাছে আসতেন, তাদেরকেও এই একইভাবে মিথ্যে আশ্বাস দিয়ে নিজের লালসা চরিতার্থ করতেন এই অশোক খারাট। আর এসব চলাকালীন লুকিয়ে ওই পুরো দৃশ্যটার ভিডিও রেকর্ড করে রাখতেন। অশোকের কেবিনে একদম চোখের সামনে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, কিন্তু সেটা এমনভাবেই লুকানো থাকতো যে সেটা কেউই টের পেত না। আর এইসব হয়ে যাওয়ার পর মহিলারা যখন বাড়ি চলে যেত, তখন অশোক পায়ের ওপর পা তুলে একা ঘরে এইসব ভিডিওগুলো দেখত আর মনে মনে হাসত। এরপর যখন যাকে ইচ্ছে ওই ভিডিও লিক করে দেওয়ার হুমকি দিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা এবং গাদা গাদা সোনা দানা আদায় করত অশোক। এমনকি ওই ভিডিওর ভয় দেখিয়ে বারবার তাদের সাথে রিলেশন রাখতে বাধ্য করত। আর সেই অসহায় মহিলারা নিজেদের সম্মান, স্বামীর কেরিয়ার আর ফ্যামিলির ইজ্জত বাঁচাতে দিনের পর দিন এই অসহ্য নরক যন্ত্রণা সহ্য করে যেতেন। অশোক খুব ভালো করেই জানতেন যে এইসব হাই প্রোফাইল মহিলারা হয়তো কোনোদিন পুলিশের কাছে যাবেন না, আর মহিলাদের এই সম্মান হারানোর ভয়টাই ছিল অশোক খারাতের এই বিজনেসের আসল মূলধন। যাই হোক, তো এই সমস্ত কিছু শোনার পর পুলিশের কাছে এটা তো পরিষ্কার হয়ে গেছিল যে অশোক খারাতকে যে করেই হোক গ্রেফতার করতে হবে। কিন্তু কিভাবে? যেমনটা একটু আগেও বললাম, ভক্তদের তালিকায় যেমন বড় বড় পলিটিশিয়ানরা আছে, তেমনি বড় বড় আমলারাও আছে। সরাসরি ওর আশ্রমে রেড করতে গেলে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যাবে। বলা যায় না ওর অন্ধ ভক্তরা চাইলে দাঙ্গাও বাঁধিয়ে দিতে পারে। তাই এইসব ঝামেলা জঞ্জাট এড়ানোর জন্য নাসিক পুলিশও খুব গোপনে একটা দারুণ প্ল্যান বানায়। 17 মার্চ 2026, মানে যেদিন ওই সেকেন্ড মহিলা কমপ্লেন করতে এসেছিল, নাসিক পুলিশ সেই দিনই মহারাষ্ট্র সরকারের একদম উপর মহল থেকে একটা স্পেশাল অ্যাপ্রুভাল নিয়ে নেয়। তারপর ওই দিন গভীর রাতে পুলিশের একটা দল সিভিল ড্রেসে পৌঁছে যায় অশোক খারাতের ফার্ম হাউসের বাইরে। তারপর হঠাৎ করেই ওই ফার্ম হাউসের বাইরে সাইরেন বাজিয়ে দেয় পুলিশ, আর সাথে সাথে চিৎকার শুরু করে দেয়, চোর চোর চোর। একটা চোর এইমাত্র পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেছে। আর এই চিৎকার শুনে ভেতরের পাহারাদাররাও একদম ভ্যাবাচেকা খেয়ে যায়। বাবার ডেরায় চোর ঢুকেছে। পুলিশ ওই পাহারাদারদের এমনভাবেই কনভিন্স করে নেয় যে তারা নিজেরাই টর্চ নিয়ে বাগানে আর ছাদে চোর খুঁজতে বেরিয়ে পড়ে। আর ঠিক সেই সুযোগেই পুলিশের আরেকটা টিম চোর খোঁজার নাম করে সোজা ঢুকে পড়ে বাড়ির ভেতরে। রাত তখন প্রায় 1:30। অশোক খারাট তখন গভীর ঘুমে। পুলিশ ওর বেডরুমে ঢুকে কোনো কথা না বলে সোজা বিছানা থেকে টেনে তোলে অশোক খারাটকে। হঠাৎ করে ঘুম ভেঙে চোখের সামনে এরকম পুলিশ দেখে অশোক রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায়। অন্যদিকে বাইরের পাহারাদাররা তখনও টর্চ নিয়ে চোর খুঁজছে, আর এদিকে অশোক খারাটের হাতে হাত করা পড়ে গেছে। তারপরে একদম নিঃশব্দে পুলিশ অশোককে ওই ফার্ম হাউসটা থেকে বের করে এবং গাড়িতে তুলে বেরিয়ে যায়। কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই নেই, গেম ওভার। এই গ্রেফতারের পর পুলিশ অশোকের ঘর থেকে একটা ল্যাপটপ, ফোন আর গাদা গাদা পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভ উদ্ধার করে। সেখান থেকেই বেরিয়ে আসে এই কেসের সব থেকে বড় এভিডেন্স। ড্রাইভগুলো খুলে দেখা যায় প্রায় 58 জন মহিলার আলাদা আলাদা ভিডিও ফোল্ডার করে রাখা। কিন্তু পুলিশের ধারণা গত কয়েক বছরে এর বাইরেও কয়েকশো মহিলা ওই উষ্ণ জলের ফাঁদে পড়েছেন, যাদের রেকর্ড হয়তো অশোক আগেই মুছে দিয়েছে, কিংবা হয়তো তাদের ক্ষেত্রে ভিডিও রেকর্ড করার প্রয়োজনই পড়েনি। পরের দিন মানে 18 মার্চ 2026 আদালতে পেশ করা হয় অশোক খারাটকে। আদালত অশোককে 24 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে মার্চ মাসেই ওই 58টা ভিডিওর মধ্যে
একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই সেই ভিডিও যেটা একদম শুরুতে আপনাদের দেখিয়েছিলাম। আর এই ভিডিওটা ভাইরাল হবার সাথে সাথেই এইটা নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা শুরু হয় এবং মানুষের সামনে বেরিয়ে আসে এই ভণ্ড বাবার আসল চেহারা। যাই হোক, নাসিক পুলিশ এই কয়েকদিন আগেই অশোক খারাটের বিরুদ্ধে একটা বিরাট বড় চার্জশিট জমা দিয়েছে। সেখানে ধর্ষণের মামলা তো আছেই, তার সাথে সাথে আছে আইটি অ্যাক্ট এবং প্রতারণার মামলা। ইতিমধ্যে ফরেন্সিক টিমও কনফার্ম করেছে যে ওই ভিডিওতে থাকা পুরুষটি আর কেউ নয়, অশোক নিজেই। ডিএনএ টেস্টের রিপোর্টও ইতিমধ্যে চলে এসছে। অশোক এখন পুরোপুরি কোণঠাসা। আর এই কেসে সব থেকে স্বস্তির যে খবরটা, সেটা হচ্ছে অশোক জেলে যাওয়ার পর আরও অন্তত 12 জন মহিলা সাহস করে সামনে এসছেন। এদের মধ্যে কয়েকজন এনআরআই মহিলাও আছেন। তারাও পুলিশ স্টেশনে জানিয়েছেন কিভাবে পুজোর নাম করে তাদের সর্বস্ব লুট করেছে এই অশোক খারাট। বর্তমানে অশোক খারাট আর তার ওই চেলা নীলেশ যাদব, এই দুজনেই জেল হেফাজতে আছে। আদালত তাদের জামিন বারবার খারিজ করে দিচ্ছে, কারণ পুলিশ জানিয়েছে ওরা বাইরে এলে সাক্ষীদের ক্ষতি করতে পারে। সরকারও ইতিমধ্যে এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছে। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের কেস, দ্য কেস অফ অশোক খারাট। তবে এই কেসটা শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে আরো কয়েকটা কথা বলতে চাই। আমি মনে করি ভক্তি একটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু সেই ভক্তি যখন বাজারজাত হয়ে যায় তখনই জন্ম নেয় এইরকম ভয়ঙ্কর অপরাধের। তবে ওই যে একটা কথা বলে না, ভগবানকে ঘর দের হ্যায় আন্ধের নেহি, কথাটা একদম সত্যি। ঈশ্বর সব দেখেন, প্রত্যেকটা মানুষের কর্মফলের হিসেব রাখেন এবং সময় মতো প্রত্যেকটা মানুষকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। কর্মণ্যে বাদিকা রাস্তে মা ফলে সুখ কাদাছে না। যাই হোক, এই অশোক খারাতের কেসটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।